ও খুব কষ্ট হয়েছে। আজ একটু করেছে না? হ্যাঁ, ঢেউয়ের যে কলকলানি শব্দ, বসে বসে এটা অনুভব করছি। জমিত সম্পদ তো এখন খাস খাস বরিশালের ইলিশ। একটা সময় চিন্তা করা যায় কতটা ভ্যালুয়েবল জান ছিল এটা। ঐতিহাসিক প্রমাণ পুরোপুরি না থাকলেও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রেমের গল্পে প্রমীলা দেবী আর পঞ্চানন সেন নামক এক খুবই দরিদ্র তামাক উৎপাদনকারী 7.38 একর জমির উপর স্থাপন করেন এক ঐতিহাসিক নিদর্শন তেওথা জমিদার বাড়ি, যার পুরো গল্পই শোনাতে চলেছি আমি আপনাদের ভাই তুহিনরানা.com। আর হ্যাঁ, আপনাকেই বলছি, এক কাপ কফি হাতে বসে উপভোগ করুন আপনাদের ভাইয়ের 25তম উপজেলা সফর, যা আপনাকে বিনোদনের পাশাপাশি ভিন্নভাবে ভাবাবে। আলহামদুলিল্লাহ, আজকে তুহিনরানা.com এর নতুন আরেকটা উপজেলা সফর শুরু হচ্ছে। গন্তব্য হচ্ছে শিবালয় উপজেলা। আজকেই প্রথম তুহিনরানা.com নীলপরীকে সাথে নিয়ে পাড়ি জমাচ্ছে মানিকগঞ্জের পরে আরিচার এই রাস্তায়। রাস্তাটা যদিও সিঙ্গেল রাস্তা, রাস্তার দুই ধার দিয়ে গাছগাছটার জন্য রাস্তাটা অনেক সুন্দর লাগছে। বাইকারদের মজার বিষয় হচ্ছে এগুলো। এর সাথে হচ্ছে রাস্তার পরে বিস্তীর্ণ, চোখ যতটুকু যায় ততটুকু হচ্ছে আবাদি জমি, আবাদি জমি আর আবাদি জমি। এখন বিভিন্ন সবজির চাষ হচ্ছে, সেই কারণে হচ্ছে দেখতে অনেকটা সুন্দর লাগছে। এই রাস্তাটা বলা চলে অনেকটা রিস্কি। আমার পিছনে বাস আমাকে বারবার হর্ন দিচ্ছে, আমার সামনে বাস, রাস্তা হলো সিঙ্গেল। আমি নিজেও হচ্ছে ওভারটেক করতে পারছি না। সামনে আমার 3টা বাস, পিছনে একটা, এই যে পিছনে একটা বারবার হর্ন দিয়ে যাচ্ছে। আই কি হত্তাম। পিছনে একটা ইন্ডিকেটর দিলাম, আমি ওভারটেক করব। চলতে চলতে নীলপরীকে নিয়ে সেলফির পিছে পিছে চলে এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায়। আর এই শিবালয় উপজেলার সফর নিয়ে তুহিনরানা.com এর 25তম উপজেলা সফর সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। এই উপজেলাটি মানিকগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তর উপজেলা আয়তনের দিক দিয়ে। এই উপজেলার কিছু দর্শনীয় জায়গা আছে বিভিন্ন জমিদার বাড়ি। আমরা সেই জমিদার বাড়ি এক্সপ্লোর করব। জানি না কতটুকু স্থাপনা আছে কি বা নাই। তুহিনরানা.com আপনাদের সাথে নিয়ে সেগুলো এক্সপ্লোর করবে। আর চলেন উপজেলার আশেপাশে দর্শনীয় কি পাই একটু ঘুরে দেখি। কি করা উচিত এই জায়গা? মনে হয় না গেটি মানে উনি কি এইখানের দায়িত্বে? আজ একটু করেছে না? হ্যাঁ, ঠিক আছে আপু, ধন্যবাদ। আমরা আবার এখান থেকে দেখি অন্য একটা উপজেলায় যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলের নাম হচ্ছে তুহিনরানা.com। উপজেলা পুকুর পাড়টা দেখে অনেক ভালো লাগলো। আর ভালো লাগার কারণ হচ্ছে পুকুর ভর্তি পানি, সেই সাথে হচ্ছে দুই পাশে 2টা ঘাটলা আছে। কালকের প্রতিশোধ নিব। গতকাল আমি যমুনা নদীতে আলী বাইরে ভিজাই দিয়েছিলাম, আর সে আজকে ওয়াও ভাই মুখ ধুলেন ভাই। ভাই ভাই পানিতে কিন্তু মুইতে রাখে ভাই। এই পানি দিয়ে আপনি মুখ ধুইতেছেন। শুনছি যেখানে 40 মণ পানি থাকে সেখানে পানি পবিত্র। হিসাব করেন, আমি বলে দেই। আমি জানি না তুহিনরানা.com এর ভিডিওগুলো আপনারা কে কোন দৃষ্টিতে নেন, কিভাবে দেখেন। তবে আমার ভ্রমণের ভিডিওগুলো এরকমই হয়। আমি শুধু একটা জায়গা থেকে আর একটা জায়গায় সাই করে বাইক নিয়ে চলে যাব, ঘুরবো, আমি এইভাবে কখনোই ঘুরি না। আমি একটা জায়গায় যাই, সেখানে রিল্যাক্স টাইম কাটানোর চেষ্টা করি। কারণ আমি সফরে বের হয়েছি নিজেকে রিফ্রেশ করার জন্য, নিজের আনন্দগুলো নিজে উপভোগ করার জন্য। বাকিটা ডকুমেন্টারি করি নিজের স্মৃতি হিসেবে রাখার জন্য, সেই সাথে আপনাদেরকে দেখানোর জন্য। যারা বিভিন্ন জায়গায় যেতে পারেন না, ঘুরতে পারেন না, তারা যদি অন্ততপক্ষে ক্যামেরার মাধ্যমে একটু দেখেন, তবুও বলতে পারবেন যে হ্যাঁ, তুহিনরানা.com এর মাধ্যমে আমি অমুক উপজেলার এই দৃশ্যগুলো দেখেছি। সেই জন্য হচ্ছে মূলত আমি ডকুমেন্টারি করি, ক্যামেরার মাধ্যমে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি আমার মতো করে সময় কাটাই, একটা জায়গায় যাই, সেই জায়গাটা যখন ভালো লাগে সেখানে বসে সময় কাটাই, আশেপাশে চা থাকলে চা খাই,
আশেপাশে মানুষজন থাকলে তাদের সাথে কথা বলি, গল্প করি, স্থানীয় বিষয়গুলো নিয়ে গল্প করি। হয়তোবা অনেক কথাই আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে দেখাতে পারি না, এই জন্য আমার পাশে যারা থাকে মাঝে মাঝে বিরক্ত হয় যে ধর্মীয় এত সময় এই জায়গায় বসে আছে। এই যে এই ব্যক্তিটা হচ্ছে এই যে এলিয়েন, মানুষ না এলিয়েন। আমার পিছনে হচ্ছে আবাসিক, আর আবাসিকের ঠিক সামনে এটা হচ্ছে উপজেলা পুকুর পাড়ে ঘাটলাটা অনেক সুন্দর, যেটা সিঁড়ি বেয়ে বেয়ে tuhinana.com নিচের দিকে নামছে। ওয়াও, পানি তো সেই পরিষ্কার। খালি ভাই দিমু না ভাই, ঠান্ডা না, পানি অতটা ঠান্ডা না, আপনি যেটা বললেন যে গোসল করা যাবো না। ওয়াও, পানি জোস। এতে তো বাসার পানি ঠান্ডা বেশি। আমি বুঝলাম না এই গাড়িগুলা সংরক্ষণ করে নাই কেন। একটা সময়ের এই মানে এরকম ধরনের যানবাহন, এগুলো তো মানে নতুন প্রজন্মের জন্য, জেড জেনের জন্য একটা স্মৃতি, জাদুঘরে রেখে দিত। জাদুঘরে না রাখলেও উপজেলা লেভেলে সুন্দর করে এগুলাকে সংরক্ষণ করে রাখতো। একটা সময় চিন্তা করা যায় কতটা ভ্যালুয়েবল যান ছিল এটা। ইয়েনু সাহেব এটা ব্যবহার করছে, তাই না? ইয়েনু সাহেব করছে না, টেনু সাহেব করছে, ইয়েনু সাহেব। মানে চিন্তা করা যায় ভ্যালুয়েবল একটা জিনিস পরিত্যক্ত। পৃথিবীর সব কিছু এরকম, যখন ওইটা প্রয়োজন থাকে তখন এটা প্রচুর ভ্যালু থাকে, প্রয়োজন শেষ সবাই ডাস্টবিনে ফেলে। এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। ওই সময় যখন ইয়েনু সাহেব এই গাড়িটাতে বসতেন, ওনার কি ফিল ছিল, যিনি ড্রাইভ করতেন তার কি ফিল ছিল, আর আশেপাশে যারা কলিগ ছিলেন, কর্মরত ছিলেন, সহকর্মী ছিলেন, অধীনস্থ ছিলেন, তাদের কেমন ফিল ছিল, তারা কি পরিমাণ সম্মানের সহিত দরজা খুলে দিয়ে উঠাতেন। অথচ আজকে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটাই পৃথিবীতে সবকিছুই সময় ফুরিয়ে গেলে সেটার আর ভ্যালু থাকে না, এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমার পিছনেই হচ্ছে উপজেলা পরিষদ, আর উপজেলা পরিষদের ঠিক সামনেই এই যে সামনে যে পাশটা দেখতে পাচ্ছেন, এটা একটা খালের মতো, যার কারণে হয়তোবা এই উপজেলার এই পাশটা হচ্ছে সুন্দর করে পার বাঁধছে। যে সময় এখানে পানি আসে নিশ্চয়ই সুন্দর লাগে, যারা থাকেন তারাই বলতে পারবেন। যদি কেউ ওই ভিডিওটা দেখেন এই শিবালয় উপজেলার, কখনো যদি পানি ভর্তি এই সৌন্দর্য উপভোগ করে থাকেন, তাহলে কমেন্ট করে জানাবেন। ওই জাসকে কি রং চার অর্ডার দিচ্ছেন? আমি তো খুব কম চা প্রিয়, তবে কফি খাই। আলী ভাই যদি কফি খাওয়ায় অবশ্যই খাম। এটা খাওয়াইবো না, খাওয়াবো শুধু যে এরকম লাল পানি, যে লাল পানি খাওয়াইবো। কিরে ভাই, এই দিদি রাজশাহীর মতো, রাজশাহীতে যেরকম এই যে আগলাপাতির চা, রাজশাহীতে গিয়ে পাইছিলাম, নাটোরে গিয়ে। এইদিকে ওই যে মানিকগঞ্জ ওইখানে খেলাম, কই জানে খেলাম ওই দিন, ঘিওরে খাইছি। হ্যাঁ, ঘিওরে হচ্ছে যে এই আগলাপাতির চা। তবে আগলাপাতির চা আমার খুব পছন্দের চা। tuhinana.com এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে পাটুরিয়া না, আরিচা ফেরিঘাট। চলো tuhinana.com আরিচা ঘাটে। জীবনে বহুবার নাম শুনেছি এই আরিচা ঘাটের, আজকে নীলপরীকে নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বোয়াল মাছ আছে? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, tuhinana.com চলে এসেছে আরিচা লঞ্চ ঘাট। চলেন ভাই, আমরা লঞ্চ দিয়ে ঘুরে আসি। ছোলা মাখা 10 টাকা 20 টাকা ছোলা মাখা বোনা ছোলা খান। ভাই বোনা ছোলা খাবেন? কাঁচা ছোলা নাই? আবার কাঁচা ছোলা কেউ খায় না, দিয়ে কাঁচা ছোলা রাখি দিয়ে। কি ব্যাপার, এত ছোট ছোট লঞ্চ কেন? এটি শুধু এই পার থেকে ওই পারে যায়, তাই না? ভাই দিয়ে যান, আমি একজন ইউটিউবার, ভাই দিয়ে যান, সাবস্ক্রাইবার দিয়ে যান ভাই, আমি অন্য কিছু চাই নাই, সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। আরিচা ঘাট যমুনা নদীর তীরে অবস্থিত, যা মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। এটি দেশের একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর হিসেবে পরিচিত ছিল, বিশেষত 90-এর দশক পর্যন্ত। ভারত পাকিস্তান বিভাগের আগেই যমুনা নদীর পারে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এই আরিচা ঘাট দেশের অন্যতম বড় নৌবন্দর। কলকাতা আসাম রোডের জাহাজ, স্টিমার এই ঘাটে ভিড়ত। এখানে ছিল বড় বড় পাটের গুদাম এবং আরিচায় গড়ে উঠেছিল জমজমাট ব্যবসা কেন্দ্র। 1964 সালে ঢাকা আরিচা সড়ক চালু হওয়ার পর আরিচা থেকে যমুনা পার হয়ে নগরবাড়ি এবং আরিচা থেকে যমুনা পদ্মা পার হয়ে দৌলদিয়া ঘাটের সঙ্গে চালু হয়
ফেরি সার্ভিস। সেই সঙ্গে আরিচা নগরবাড়ি হয়ে উঠল উত্তরবঙ্গ এবং আরিচা দৌলদিয়া হয়ে উঠল দক্ষিণ পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান প্রবেশপথ। জানা যায় 1963 সালে 31 মার্চ কর্ণফুলী নামে একটি ফেরি সার্ভিস দিয়ে আরিচা দৌলদিয়া নৌঘাটের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর আরিচা ঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে এবং নৌবন্দরের স্বীকৃতি পায়। গড়ে 3000 যানবাহন এবং 50,000 মানুষ পারাপার হতো এই ঘাট দিয়ে। কালের বিবর্তনে যমুনা সেতু এবং আরিচা থেকে পাটুরিয়া ঘাট স্থানান্তর হওয়ার পর এর কর্মব্যস্ততা কমে এসেছে, তবে এটি এখনও একটি নৌবন্দর হিসেবে পরিচিত। বর্তমানে আরিচা দৌলদিয়া নৌপথে ফেরি চলাচল সীমিত হলেও এটি যমুনা নদীর একটি গুরুত্বপূর্ণ স্থান। এই লঞ্চটা কিছুক্ষণ পরেই ছেড়ে দিবে। যে লঞ্চটা এসে পারে ভিড়ল সেই লঞ্চ থেকে যাত্রীরা নেমে ঘাটের দিকে যাচ্ছে। ওয়াও, কি পরিমাণ স্পিডে আসছে চিন্তা করা যায়। ওরে আরে ব্রেকটা কি করছে দেখছেন? হ্যাঁ, এই যে আমার হাইড্রোলিক ব্রেক। অনেকক্ষণ যাবত অপেক্ষায় ছিলাম এই লঞ্চটা কখন ছেড়ে যাবে। লঞ্চটা ছাড়লো, অনেকক্ষণ অপেক্ষা করেছি, অনেকক্ষণ, শুধু লঞ্চটা ছেড়ে যাবে এটা দেখার জন্য। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ, চলে যাই যদি কেউ। একটা মজার ঘটনা শেয়ার করি। আমি আগে জানতাম না যে নৌকাতে বা লঞ্চগুলাতে ব্যাক গিয়ার থাকে, মানে ব্যাগে যাওয়া যায়। লাস্ট যখন রায়পুরা উপজেলা গিয়েছি, ওইখানে বালুর একটা ট্রলার ছিল। বালুর ট্রলারটা তীর থেকে অর্থাৎ নদীর কিনার থেকে যখন ভিতরের দিকে যাবে, এক পার থেকে অন্য পারে যাবে, তখন দেখি পিছনের দিকে যাচ্ছে। তখন বুঝলাম, সেটা দেখার পরে বুঝলাম ওয়াও, নৌকা বা লঞ্চ এগুলো ব্যাক গিয়ার আছে। এর আগে আমার জানা ছিল না। আমার জন্য এটা নতুন কিছু শেখা এবং জানা। এবারের সফরটা আমার জন্য খুব মজার একটা সফর। কেন মজার সফর? আমি পুরো রিল্যাক্সে নিজেকে রিফ্রেশ করার জন্যই এই সফরটার জন্য বের হয়েছিলাম। আমি জানি এই সফরকে ঘিরে আমার উপরে অনেকেই রাগান্বিত, বিশেষ করে আমার বাবা মা। কেন রাগান্বিত? আব্বার কথা হইলো, তুমি বাড়িতে আসতে বলে আসো না, অথচ ছুটি নিয়ে সফরে বের হয়েছ। কিন্তু কি করব বাবা বলেন, আমার তো এই জিনিসটা ভালো লাগে। আমি আমার নিজেকে দেওয়ার জন্য শুধু এই কাজটা করছি। আপনাদের কাছে গেলেও আমার ভালো লাগতো, সেটা নিশ্চয়ই, কিন্তু বছরও শেষ হয়ে যাচ্ছে। আমি যেহেতু আইসিডিডিআরবিতে জব করি, আর আমাদের একটা পলিসি আছে, আমাদের বছর শেষে ছুটি থাকে না, সেই জন্য ছুটি নিয়েছি। নিয়ে হচ্ছে মানিকগঞ্জ জেলার যে উপজেলাগুলো আমার বাকি ছিল সেই উপজেলা সফরে বের হয়েছি। এখানে আসছি, আলী ভাইয়ের বাসায় ছিলাম। আমার বেশি একটা খরচ পড়ে নাই, আমাকে হোটেলে থাকতে হয় নাই, হোটেল ভাড়া বেঁচে গিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আলী ভাই আমার জন্য যে স্যাক্রিফাইসটা করেছে, গত 3 দিন যাবৎ আমি তার বাসায় শনিবারে আসছি, শনিবার, রবিবার, সোমবার, 3 দিন উনি অফিসে যায় নাই। পুরো সময়টা আমাকে গিফট করে দিয়েছে। এই জন্য আলী ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমি প্রত্যেকটা জিনিস নতুন পেয়েছি, নতুন কিছু দেখেছি, নতুন কিছু অনুভব করেছি। আমার ফিলিংসটা ফুললি অন্যরকম। নদীর বুকে আরিচার ঘাটে সময় পার করেছি, অনেক সময় পার করেছি, অনেক 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 ভালো লাগা কাজ করছে আমার, আলহামদুলিল্লাহ। এর জন্য অবদান হচ্ছে আমার নিজের, কারণ আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশের যতগুলো উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা একবার হলে ঘুরবো। এটা শুধুমাত্র আমি আমাকে দেওয়ার জন্যই। আমি জানি অনেকেই ভাবে এইসব পাগলামো কেন করা দরকার। ভাই, এটা আমার জন্য পাগলামো না, এটা আমার জন্য এক ধরনের অ্যাচিভমেন্ট, মেন্টাল হেলথের জন্য। একই সাথে বাংলাদেশটা আমার ঘোরা হবে। জানি না আল্লাহ তালা আমাকে 495টা উপজেলা দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখবে কিনা, তবে সেই পর্যন্ত আল্লাহ তালার কাছে আমি নেক হায়াত চাই। নৌকা ছেড়ে যাওয়া দেখলাম, লঞ্চ ছেড়ে যাওয়া দেখলাম, তারপরে হচ্ছে যে কি স্পিড বোট দেখলাম, এখন দেখতাছি হচ্ছে এই কি ফেরি। লঞ্চঘাট এক্সপ্লোর শেষে তুহিনডানা.com যাত্রা করছে ফেরিঘাটের উদ্দেশ্যে। ওরে বাবা, ফেরির তো অভাব নাই। ওই ফেরিটা এখন গাড়ি নেমে আসবে, এই তো নেমে আসতেছে।
ওদের রাস্তা নষ্ট করা যাবে না। হ্যাঁ, এটাই তো মাত্র এসে ঘাটে ফিরলো, তাই না? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। ওই পাশে দেখলাম খানজাহান আলী। লাঞ্চ করবো আজ ছোট্ট রেস্টুরেন্ট থেকে। কি খাবো আমরা, আলী ভাই দেখছে। আজকে আলী ভাইয়ের চয়েস। ইলিশ, এটা কি জাটকা, আর এটা কি গুড়া মাছ। ইলিশটা কোন জায়গার? অনেক দিন পরে বাড়িতে বাড়িতে টিউবওয়েল চেপেছিলাম। পানিটা তো সেই গরম গরম লাগছে। বিসমিল্লাহ। ছিমছাম ছোট্ট হোটেলে দুপুরের খাবার সম্ভব হয়েছে আলী ভাইয়ের কারণে। আজকের ভিডিওটা আলী ভাইয়ের উৎসর্গ করলাম। এটা কাটলাম কচু দেখেছিলাম এটা এটাকে দিলাম আলী ভাইরে। আলী ভাই সুন্দর মানুষ, সুন্দর মাছ দিছি। দেখছো আলী ভাইয়ের এটা পছন্দ হয় না, এই জন্য আমারে দিতেছে। এটা আমার পছন্দ হয় না, আলী ভাইরে দিলাম। এমনি কইলাম। ভাতটা যদি চিকন চাউলের হইতো আরো মজা লাগতো। ওহ, জোস দিছেন কাকু, ঠিক আছে। আঙ্কেল, ঝোলটা একটু বাড়ি দিয়ে নিচ থেকে দিবেন, উপর থেকে যাতে তেল না আসে। আঙ্কেল, কিছু মনে না করলে শুধু আর একটা ছোট মাছ দেওয়া যাবে আমাকে? মাছটা ভালোই লাগছে আমার কাছে। নদীর মাছ আসলেই ভালো লাগছে। এটা কি মাছ বলেন আপনারা? টাটকিনি, আমরা বলি কি গৈনেরি। গৈনেরি আমাদের অঞ্চলে এই মাছটাকে গৈনেরি মাছ বলে। টেস্ট আছে। আঙ্কেল বলছে নদীর, আসলেই নদীর। বরিশালের ইলিশ। আঙ্কেল ভেজে বিক্রি করেন না, ভাজাও বিক্রি করেন? ও, এই জাটকাটা ভাজা, এই চাকাগুলা ভাজা নাই। আর নর্মালি আপনাদের এখানে বেশি কাস্টমার কবে হয়? শুক্রবারে বেশি হয়, সবাই ঘুরতে আসে না? আমরা কি এই রাস্তা ধরেই যাব? জাফরগঞ্জ 7 কিলোমিটার সুন্দর গ্রামীণ জনপদ ধরে tuhinrana.com নীলপরীকে সাথে নিয়ে এগিয়ে চলছে নতুন এক গন্তব্যে। তেওথা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি। ইতিহাসবিদদের মতে 17 শতকের এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটা নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন। এই প্রাসাদে নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন এবং তিনি লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। তেওথা জমিদার বাড়িটি মোট 7.38 একর জমি নিয়ে অবস্থিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা, এমনকি একটি বড় পুকুর। প্রাসাদের মূল ভবনটি লাল দিঘি ভবন নামে পরিচিত। এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মঠ। সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে 55টি। যে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি এটাকে বলা হয় তেওথা জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটা হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায়। ইতিহাস ঘেটে এই জমিদার বাড়ি সম্পর্কে অনেক কিছুই জানা গিয়েছে। জানা যায় ইতিহাস ঘেটে এই প্রাসাদটি নির্মাণ করেন জমিদার পঞ্চানন সেন। তিনি একটা সময় অনেক গরিব ছিলেন। কোনো এক সময় তিনি চলে যান দিনাজপুরে এবং সেখানে তামাক উৎপাদন শুরু করে দেন। সেই তামাক উৎপাদন করার পর সেখান থেকে তিনি অনেক ধন সম্পত্তি মালিক হন। পরবর্তীতে সেই পঞ্চানন জমিদার তিনি তার সেই ধন সম্পদ দিয়ে এই প্রাসাদটা নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে আরও 2 জন জমিদার মিলে এই জমিদারিটা পরিচালনা করতেন। সর্বশেষ ভারত বিভক্তির সময় এই জমিদারগণ এই রাজপ্রাসাদ ছেড়ে ভারতে চলে যান। কিরে ভাই, আপনার তো সাহস কম না, জমিদার বাড়ির ভিতরে আপনি বাইক ঢুকাইছেন। যদি জমিদার থাকতো গরম ডিম দিত আপনারে ভাই। প্রত্যেকটা পিলারেই এরকম লোহার খাঁচ আছে। প্রত্যেকটা পিলারে না, ঠিক কিছু কিছু পিলারে এই যে এই ধরনের লোহার পাত। এই যে পাশের এটাতেও আছে। কি সুন্দর কারুকার্য ছিল। যতটুকু জানতে পেরেছি, এই যে কক্ষগুলো দেখছেন আমার পিছনে, এরকম 55টা কক্ষ ছিল পুরো বাড়ি জুড়ে। কোথায় প্রবেশ করছি? এটা দিয়ে কষ্ট করে দোতলা যাওয়ার, ও পুরো তো রিস্কি। কিভাবে যাব? নাকি আরো রাস্তা আছে? ও খুব কষ্ট হয়েছে, পারছি। এরপর একটুকু পারবো। জরাজীর্ণ ভবনে প্রবেশ করলাম।
অন্য কোনো এক জায়গা দিয়ে উপরে দ্বিতীয় তলায় ওঠার কোনো ব্যবস্থা আছে কি না সেটা খুঁজে দেখছি। আমি ভয়ঙ্কর এক সিঁড়ি দিয়ে উঠলাম। এই পাশ দিয়ে একটা সিঁড়ি, তার মানে ওঠার জন্য আর কি কোনো সিঁড়ি ছিল? কয়টা সিঁড়ি ছিল? আমার জানা মতে একটা দিয়ে আমি উঠলাম, আর এই যে একটা সিঁড়ি, আরও কোনো সিঁড়ি আছে কিনা জানি না, ভবন ওটা থাকতে পারে। ওই যে কোনায়, ওই কোনায় হয়তো বা কোনো সিঁড়ি থাকতে পারে। ওই কোনায় একটা দেখা যাচ্ছে সিঁড়ি, ওইটা থাকতে পারে। তার মানে 3 পাশ দিয়ে সিঁড়ি। এখন হচ্ছে নেমে যাই দ্বিতলা থেকে। ওয়াও, এত সুন্দর সিঁড়ি রেখে আমি কি অ্যাডভেঞ্চার কাজ করেছিলাম। সম্ভবত এগুলো হচ্ছে বাড়ির প্রাচীর ছিল, একদম ভেঙে চুরে শেষ। পুরো জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখার আমি চেষ্টা করছি। অলরেডি এখন পর্যন্ত 20 মিনিট যাবত আমি ঘুরছি, এখনো পুরো বাড়ি আমার ঘোরা শেষ হয়নি। আমার ইচ্ছা পুরো বাড়িটা ঘোরার, দেখি কতটুকু ঘুরতে পারি। এটা কি কোনো দুর্গের মতো ছিল যেখানে হচ্ছে নিরাপত্তা কর্মীরা থাকতো? কারণ এই যে ছোট ছোট খুব দেখে গোলাকার এবং ছোট ছোট এরকম জানালার মতো খুব অংশ দেখে মনে হচ্ছে নিরাপদ রাখার জন্য কোনো প্রহরী বা নিরাপদ রক্ষী ছিল। এই পাশে একটা লোহার গেট দেখা যাচ্ছে, এটা কি ওই সময় নাকি পরবর্তীতে ইনস্টল করা? সম্ভবত পরবর্তীতে ইনস্টল করা, যেন এখানে কেউ যেতে না পারে এমন কিছুর জন্য হতে পারে। এটাও তো জমিদার বাড়ির অংশই ছিল নাকি? হ্যাঁ, এই ভবনটা ভালো ছিল, এই ভবনটা ভালো ছিল। এগুলা এখনো ভালো থাকার কারণে এটা মন্দির বানাইছে। যতটুকু জানতে পারলাম, এই পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন পুরো, যেটা একদম নতুনের মতো চকচক করছে, এই অংশটা কাজ শুরু হয়েছিল মন্দির করার জন্য। 2024 সালে 5 আগস্টে সরকার পতন হইল, তখন এই কাজটা বন্ধ হয়ে যারা কাজ করতেছিল তারা কাজ বন্ধ রেখে চলে গিয়েছে। এখনো ভিতরে কাজ করা সরঞ্জাম পড়ে আছে, এই যে এই পাশে বাঁশ পড়ে আছে, টিন পড়ে আছে, এই যে এই পাশে চুন শুকরি এগুলা পড়ে আছে। ঠিক আছে, তোমরা ভালো থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে tuhinrana.com। এই যে জমিদারের যে দিঘি ছিল, দিঘি টিঘি এগুলা কোন পাশে ছিল? তো এটাই এটাই দিঘি না? আর ওই পিছনে একটা আছে বর্তমান, আর একটা তত বাজার ওই পাশে, 3টে দিঘি। আমি যতটুকু শুনলাম এটা মন্দির বানাইতো। কি করবে সেটা আমাদের কাছে জানা, যে মন্দিরই রাখবে। জমি তো সম্পদ তো এখন খাস সরকারের, এই জন্য সরকারের এখতিয়ার। এটা রবরত্ন বলা হয়। এটা আগে হিন্দুরা মঠ বলতো, আমরা মঠ বলতাম। আচ্ছা, এই কবর দিলে মানুষ মারা গেলে এটা ওইখানে পুরাইলে ওখানে একটা মঠ করে, সেই মঠ। ও আচ্ছা, মঠগুলা হয়তো মূলত একজনকে যখন পুরাইতো ওইখানে একটা স্থাপনা তৈরি করতো। জন্মের পরে দেখেছি যে ওইখানে একটা স্থাপন ওরা করে, লাস্ট ওরা বিভ্রান্তি দেয় যে এটা মঠ। আচ্ছা, আপনার কাছ থেকে নতুন কিছু শিখলাম। আমি নর্মালি মঠ বলতে এটা বুঝতাম যে যিনি মারা যায় তাকে উদ্দেশ্য করে যে কোনো জায়গায় করতে পারে। মানে যে কোনো জায়গায় না, মানে যেখানে পুরে ওইটা একটা স্মৃতিস্বরূপ একটা মঠ বলা হয়। সেই ধরনের একটা মঠই এটা আর কি আমাদের জানা মতো। ওটা কাছারি বলতো, ওই ঘরটা, ওই চারচালা ঘরটা। হ্যাঁ, আর এটা এখানে একটা গোল ঘর ছিল, তার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট আবার এই যে মুরাল করছে, ওই ওখানে মানুষ বসে, এটাই ছিল এই আর কি। আর ওই সে জমিদারা থাকতেন, এইখানে গান বাজনাও হইতো। আর ওটা হাই স্কুল, আগে তো হাই স্কুলে ক্লাস নিত, যেটা ভেঙে গেছে। সামনে যে দোতলা বারান্দা ছিল, বারান্দায় ক্লাস হইতো জমিদাররা চলে যাওয়ার পরে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওথা গ্রামে প্রত্নতাত্ত্বিক নিদর্শন তেওথা জমিদার বাড়ি। ঘুরে দেখার সময় আমি tuhinrana.com দেখতে পাই অনেক দর্শনার্থী এসেছে, তার মানে এই নিদর্শনের প্রতি পর্যটকদের আকর্ষণ রয়েছে। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করছি বিপিসি অর্থাৎ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে যেন
পর্যটকরা নির্বিঘ্নে এই নিদর্শন ঘুরে দেখে মনের ক্ষুধা মেটাতে পারে তার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে। ফলে স্থানীয়দের কর্মসংস্থান বাড়বে, পরিবর্তন আসবে তেওথা গ্রামের অর্থনীতিতে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি হলেও তার জীবনে প্রেম ছিল গভীর অনুভূতির এক অধ্যায়। মানিকগঞ্জের তেওথা জমিদার বাড়ি ছিল তেমনি এক সাহিত্যপ্রেমী স্থান, যেখানে নজরুল কিছু সময় অবস্থান করেছিলেন বলে ইতিহাসে জানা যায়। এই জমিদার বাড়ি ছিল তৎকালীন সংস্কৃতি ও চিন্তার মিলন কেন্দ্র। নজরুলের জীবনে প্রেমের গল্পে প্রমীলা দেবীর নাম অবিচ্ছেদ্য। তাদের প্রথম পরিচয় কুমিল্লায় হলেও নজরুলের প্রেম ভাবনার সঙ্গে তেওথা জমিদার বাড়ির নাম মানুষের মুখে মুখে জড়িয়ে গেছে। অনেকের বিশ্বাস এই প্রেমের আবেশেই নজরুল লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এই লেখনী শুধু প্রেমের নয়, এ যেন ভালোবাসার পক্ষে এক চিরন্তন প্রশ্ন। ঐতিহাসিক প্রমাণ পুরোপুরি না থাকলেও তেওথা জমিদার বাড়ি আজও নজরুলের প্রেম, কবিতা আর স্মৃতির এক নীরব সাক্ষী হয়ে আছে। জমিদার বাড়িতে কুয়ার ব্যবস্থা ছিল সেই সময়, প্রাচীনতম কুয়া। সেই প্রাচীনতম কুয়ার পাশে দাঁড়িয়ে tuhindaana.com আশা করছি ভিডিও ব্লগটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওতে একটা লাইক দিবেন, আর tuhindaana.com পরিবারের যদি সদস্য হতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তেওথা জমিদার বাড়ির নবরত্ন মঠের সামনে থেকে tuhindaana.com আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছে। সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন। কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ ক্যামেরার মাধ্যমে পরবর্তী অন্য কোনো উপজেলার সফরকে কেন্দ্র করে। সেই পর্যন্ত সুস্থ থাকার চেষ্টা করবেন। ওকে, বাই বাই, টাটা। ঢেউয়ের যে কলকলানি শব্দ, বসে বসে এটা অনুভব করছি। যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ। এই জাফরগঞ্জ যে ঘাটটা, এই পার থেকে ওই পার মানুষ পারাপার হয়, সেই জায়গায় আছি। একদম শেষ বেলায়, একটু পরেই সন্ধ্যার আজান দিবে, মাগরিবের আজান দিবে। খুবই ভালো একটা মুহূর্ত পার করছি, গর্জন অনুভব করছি। আমার সাথে সাথে আপনারাও একটু ঢেউয়ের কলকলানি শব্দ অনুভব করেন। আশা করছি ভালো লাগবে, আনন্দ পাবেন। দূর থেকে ঢেউগুলো ভেসে ভেসে এসে কিনারে মিশে যাচ্ছে। তোমার তো ভালো সাহস, তুমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছো, ভয় লাগে না? এই যে তোমাকে এখন দেখা যাবে। হো সব মানসিক শান্তি। সুন্দর করে বসে উপভোগ করার জন্য তো বেঞ্চ দিয়ে দিছে, তাই না? দোস্ত, এতক্ষণ আমরা নিচ থেকে উপভোগ করেছি, এখন উপরে বেঞ্চে বসে উপভোগ করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য উপরওয়ালার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ।